যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী আসনে ছিলেন তখন উনি সবসময় চেয়েছিলেন নির্বাচিত সরকারকে ৩৫৬ ধারা দিয়ে উপড়ে ফেলতে। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে এই মন্তব্য সিপিএম নেতা শতরূপ ঘোষের। সত্যি কথা, এপিক কার্ডের জন্য কেউ রাইটার্স বিল্ডিং এ যেতে যাবে কেন? আমাকে যদি এপিক কার্ডে ভোট করাতে হয় যাবো তো ইলেকশন কমিশনের অফিসে। রাইটার্স বিল্ডিং থেকে তো ঠিক হবে না, কি আজকে ধরো নবান্ন থেকে তো ঠিক হবে না যে ভোটটা কি প্যাটার্নে হবে। ঘেরাও করার তো ইলেকশন কমিশন অফিস ঘেরাও করতেন। উনি সেই সময় রাইটার্স বিল্ডিং এ গেছিলেন নির্বাচিত একটা সরকারকে উপড়ে ফেলতে। এবার আমি তোমায় বলি সুমনদা, কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পরবর্তীকালে বয়ানটা পাল্টাতে হলো? আমার মনে হয় এটা একটু ভেবে দেখার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন না, যখন উনি বিরোধী ছিলেন, তখন ওনার রাজনীতি ছিল যে একটা নির্বাচিত সরকারকে ৩৫৬ জারি করে বাতিল করতে হবে, রাষ্ট্রপতি শাসন ইস্যু করতে হবে, যে কোনো ইস্যুতে রাজ্যের পুলিশ তদন্ত করতে পারবে না, সিবিআই তদন্ত করতে হবে। কর্মসূচিটার নাম ছিল মহাকরণ অবরোধ। যে মুখ্যমন্ত্রী নবান্ন অবরোধকে অ্যাকশন নিচ্ছেন তিনি কি করে বলবেন যে তার অতীতে মহাকরণ অবরোধ ছিল? নামই ছিল মহাকরণ অবরোধ। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমাদের বিরোধের থেকেও ভারতের সংবিধানের প্রতি আমাদের আস্থা বা দায়িত্ব বেশি বলে আজকে দাঁড়িয়ে দাবি করছি না। নাহলে সুমনদা, একটা কথা না মাঝে মধ্যে বলতে ইচ্ছে করে, এই যে এখন এরা দাবি করেছে না যে ভিক্টোরিয়া হাউসের সামনে করবে এবং সরকার থেকে রিজেক্ট করেছে, আমি বলছি সরকার থেকে, পশ্চিমবঙ্গ সরকার থেকে যদি বদলার রাজনীতি আমাদের করতে হতো, আমরা দাবি করতাম পশ্চিমবঙ্গ সরকার থেকে আইন করে দেওয়া উচিত পশ্চিমবাংলার প্রতিটা রাজনৈতিক দল ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি পাবে, খালি তৃণমূল কংগ্রেস ছাড়া। সার্কুলার ইস্যু করা উচিত। তার কারণটা হচ্ছে সিমিলার একটা সার্কুলার তৃণমূলের আমলে ইস্যু হয়েছিল, একেবারে অশোক স্তম্ভ দেওয়া সরকারি লেটার হেডে লেখা নাম করে যে এআইটিসি ছাড়া আর কোনো রাজনৈতিক, এআইটিসি খালি ২১শে জুলাই সমাবেশ করবে, এআইটিসি ছাড়া আর কোনো রাজনৈতিক দল ভিক্টোরিয়া হাউসের সামনে সমাবেশ করার অনুমতি পাবে না। সরকারি অর্ডার ইস্যু হয়েছিল, সেই অর্ডার হাইকোর্টে চ্যালেঞ্জ হয় এবং সেটা বাতিল হয়। ২১শে জুলাইকে শুধু একটা রাজনৈতিক ইভেন্টে পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনীশ গুপ্তা এই মামলায় হলফনামায় বলেছিলেন ২১শে জুলাইয়ের আন্দোলনকারীরা নেশারু ছিলেন। কি করে তাকে পরবর্তীকালে মন্ত্রী করেন মমতা বন্দ্যোপাধ্যায়? ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে এই মন্তব্য কংগ্রেসের প্রতিনিধি সৌম্য আইচ রায়ের। ইতিহাস মানে শুধু ইতিহাস নয়, ইতিহাস মানে হচ্ছে অতীতের সাথে বর্তমানের কথোপকথন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী নেত্রী হিসেবে দেখেছি, দীর্ঘদিন তার সাথে তার ছত্রছায়া বা বিভিন্ন জায়গায় কাজ করেছি। আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকারি দলেও দেখেছি। তো দুটো পোর্শনই আমার দেখা হয়ে গেছে। ইট ইজ আ ফিজিক্যাল এম্বডিমেন্ট অফ দ্য লাই অ্যান্ড অপরচুনিজম। আপনারা দেখছেন ১৩ জন ১৪ জন মারা গেছে, হাজার হাজার ছেলে পঙ্গু হয়েছে, হাজার হাজার ছেলে চোখ গেছে, হাত গেছে, ভেঙেছে, মারা গেছে। কিন্তু আমার কষ্টটা কোথায় হয়, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু শহীদ মিনারে এই যে ক্ষমতায় আসার আগে তিনি এটাকে শুধুমাত্র ভুলে গেলেন, শুধুমাত্র সেটাকে পলিটিক্যাল ইভেন্ট, একটা এজেন্ডা তৈরি করলেন। একবারও কৃতজ্ঞতা স্বীকার করলেন না এই শহীদদের প্রতি তার এই সম্মান। যে মনীশ গুপ্ত, আজকে দেখুন উনি এই মনীশ গুপ্ত হলফনামায় কি বলছেন? তার আগে একটা মামলা হয়েছিল ২০১১ সালে। একদম আপনি বলুন, মামলা হয়েছিল। মনীশ গুপ্ত কি বলেছেন হলফনামাতে? যে আমরা যারা সেদিন যুব কংগ্রেসের কংগ্রেস কর্মীরা সেদিন আন্দোলনে গেছিলাম, আমরা উন্মত্ত ছিলাম, নেশারু ছিলাম, আমরা মদ খেয়ে গেছিলাম বা নেশা করে গিয়েছিলাম। সরকারকে রিপোর্ট দিয়েছিল, সরকারি রিপোর্ট দিচ্ছে। সেই মনীশ গুপ্তকে ২০১১ সালে যাদবপুরের প্রার্থী করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মন্ত্রী করেছেন, বিদ্যুৎ মন্ত্রী, তারপরে রাজ্যসভা সাংসদ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একবার এই যে শুভঙ্কর সরকার বলেছেন, ঠিক বলেছেন, ওনার পাপের প্রায়শ্চিত্ত করা উচিত। এতদিন ধরে শহীদ পরিবারের পাশে থাকার জন্য কি করেছে কংগ্রেস? সেই সময় কেন্দ্রে ক্ষমতায় থাকা কংগ্রেস সরকারই বা কি করেছে? ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসেই পাল্টা প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। প্রথম কথা, এত বছরে কংগ্রেস দল হিসেবে এই শহীদ পরিবারের কটা পরিবারের পাশে দাঁড়িয়েছে এটা তারা তথ্য প্রমাণ দিয়ে আমাদের জানিয়ে দিক, এটা এক। দ্বিতীয় কথা, সেই সময় ১৯৯৩ সালে ইউনিয়ন সরকারে কংগ্রেস রয়েছে। এই রাজ্যে কংগ্রেসের যুব সংগঠনের ১৪ জন সিপিএম সরকারের গুলিতে তারা একদম রাস্তায় দিনের আলোতে তারা মারা গেল। ৩৫৬ জারি তো দূরের কথা, সেই সময় দিল্লির কংগ্রেস সরকার ন্যূনতম কোনো পদক্ষেপ নিয়েছিল সিপিএম সরকারের বিরুদ্ধে? আপনি সেই সময় টপ মোস্ট হাইকমান্ডের একটা কোনো স্টেটমেন্ট? আমি তোমায় বলছি, সেটা হচ্ছে যেটা হয়েছিল সেটা বলছি। তো আমি তোমার সঙ্গে দ্বিমত নয়। সেটা হচ্ছে নরসিমা রাওয়ের সঙ্গে জ্যোতিবাবুর তখন ওই লাল রঙের একটা ওটা বললো হটলাইন বলা হতো, তাতে কথা হয়। উল্টে জ্যোতিবাবু এই গোটা ঘটনা অত্যন্ত বিরক্তি প্রকাশ করেন এবং বলেন যে ওরা এরকম সবলে বলপূর্বক মহাকরণ দখল করতে এসেছিল, আপনি প্রধানমন্ত্রী, আপনার কাছে আমি কমপ্লেন জানিয়ে রাখলাম। এই কাগজে পড়ছিলাম। তাহলে নরসিমা রাও তিনি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী তাকে বলছেন, বুঝলাম, কংগ্রেস দলের তো তিনি নেতা, কংগ্রেস সরকারের তরফ থেকে তো তিনি প্রধানমন্ত্রী, তাহলে তার কাছে অর্থাৎ দিল্লির হাইকমান্ডের কাছে প্রদেশ নেতৃত্বে যে যুব কংগ্রেস
তাদের কর্মীদের খুন হওয়া, পুলিশের হাতে, সিপিএম সরকারের হাতে খুন হওয়া, সেটা কোনো ম্যাটার নয়। মানে সিপিএম এর সর্বোচ্চ নেতা রাজ্য থেকে বলে দিলেন, উনি বললেন আচ্ছা বাহ ঠিক আছে। তাহলে এরপরে কিন্তু তাহলে এই প্রশ্ন হবে যে এইটা 93 আর উনি দল ছাড়লেন হচ্ছে 98-তে, ঠিক। তো এই 5 না, বছর এখানে- ধরে এখানে- মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আসছি, উপলব্ধিটা এখানে- হয়নি? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।